দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের বিশেষ প্রোগ্রাম, ঈদ কেন্দ্রিক মাগুরা টকের বিশেষ আয়োজন। আমি এমন একজন ব্যক্তির কাছে এসেছি যিনি আমরা ছোটবেলা থেকেই তার নাম শুনে অভ্যস্ত, এবং তিনি জিয়াউর রহমানের সান্নিধ্য পেয়েছেন এবং বিএনপির প্রতিষ্ঠা লগ্নের একজন নেতা ছিলেন এবং দীর্ঘদিন মাগুরা সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। উনার অনেক লেখালেখির সাথে উনি যুক্ত। উনি একটি বই লিখেছেন যে উচ্চ আদালতের সিদ্ধান্ত, রুলিংস ও নজির, এই প্রথম ইংরেজি থেকে বাংলায় 2 ভলিউমের একটি বই উনি প্রকাশ করেছিলেন। উনি আমাদের মাঝে রয়েছেন। উনি অ্যাডভোকেট কাজী আব্দুল আলা, সাবেক সভাপতি মাগুরা সদর উপজেলা বিএনপি এবং বিএনপির প্রতিষ্ঠা লগ্নের একজন অন্যতম সংগঠক নেতা। সেই সাথে রয়েছেন ওনার পরিবার। ওনার পরিবারের 2 জন সদস্য আমাদের মাঝে রয়েছেন। একজন কাজী অ্যাডভোকেট মিহির, উনি বর্তমান মাগুরা জাসাসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং লেখক ও গবেষক। আমাদের মাঝে রয়েছে অ্যাডভোকেট কাজী আলার সুযোগ্য বড় ছেলে, উনিও আইন পেশার সাথে যুক্ত রয়েছেন এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছে, অ্যাডভোকেট কাজী মিহির। প্রিয় দর্শক, চলুন আমরা এই পরিবারের সাথে পরিচয় হই এবং অ্যাডভোকেট কাজী আলা কেমন আছেন আমরা তার মুখ থেকেই শুনে আসি। অ্যাডভোকেট কাজী আব্দুল আলা, আপনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ এবং সরকারি উকিল ছিলেন এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, বিএনপির প্রতিষ্ঠা লগ্নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জিয়াউর রহমানের সাথে আপনি সান্নিধ্য পেয়েছেন। আপনি 1979 বা 78 সালের বিএনপি সৃষ্টির লগ্নের আপনি একজন কর্মী, একনিষ্ঠ কর্মী। আপনি জিয়াউর রহমানের সান্নিধ্য পেয়েছেন এবং ওই সময়কার বিএনপি গঠন করতে যে স্মৃতি বা কি হয়েছিল তখন, সেই গল্পটা যদি আমাদের জানাতেন। আমি যতটুকু জানি, আমি তো তার আগে অবশ্য রাজনীতি করতাম বাসায় ন্যাপ। তা বাসায় ন্যাপ থেকে আমি এই দলে আসি, এই তৎকালীন বিএনপি। তো বিএনপিতে আসি এবং বিএনপিতে আসার পর ওইটা জিয়াউর রহমান সাহেব যখন প্রথম মাগুরা আসলেন, তখন কয়েকজন ব্যক্তির সাথে কোথা থেকে আমার নাম সংগ্রহ করছিলেন উনি, আমি তো জানি না। উনি ওনার সাথে যারা ছিলেন তারা সবাই মিলে যে কয়টা লোকের নাম বলেছিল, তার ভিতরে 2 জন অ্যাডভোকেট ছিলেন। তার একজন হচ্ছে আমি আর একজন হচ্ছে আব্দুল মজিদ, যাকে 1 নম্বর মজিদ সাহেব বলা হয়। সিনিয়র আব্দুল মজিদ সাহেব উনি আবার আমাকে হাত ধরে নিয়ে আসলেন। নিয়ে এসে তখন জিয়াউর রহমান সাহেব আমাদের বললেন যে আসেন আমরা তো মার্চ করি। তো মার্চ করি, তো তখন উনি এক মাসের প্রথম মাগুরায়, হ্যাঁ, মার্চ করি। ওই জায়গা থেকেই ওই জায়গা থেকে মার্চ করে সেটা আমরা গেলাম পর্যন্ত, ওই ব্রিজ হাওড় পর্যন্ত যাই। আচ্ছা, যাইয়ে তারপরে ওখান থেকে আবার আমরা ফিরে আসি। ফিরে আসি এবং সে গড়ে প্রায় 12-14 মাইল আমরা হাঁটলাম। হ্যাঁ, হাঁটলেন সে পুরো, উনিও হাঁটলেন, ওনার সাথে সাথে আমরা ওই দৌড়ে তখন মনে আছে কে কে ছিলেন বা কারা ছিলেন? আমরা কয়জন ছিলাম, তার ভিতরে অ্যাডভোকেটের কথা হচ্ছে যে আব্দুল মজিদ ওয়ান সাহেব সামনে আর আমি ছিলাম। হ্যাঁ, আসো এটা আসো, আসেন আসেন। হ্যাঁ, আপনার তখন হাঁটতে লাগলাম। উনি হাঁটছেন, আমিও হাঁটছে, আমরাও হাঁটছি। পিছনে লোক আছে, অনেক লোক। হ্যাঁ, এবং এই সময় আমার বিএনপির সাথে আমি বসতাম না, মানে সেই সময়, কারণ বিএনপিতে প্রথম আমি আসতেছি ব্যক্তিগত ভাবে, মোদী সাহেবও তাই। হ্যাঁ, আমরা অ্যাডভোকেট হিসেবে কাজ করছি। আর তাছাড়া আমি
আগে ভাষায় ন্যাপ করতাম, হ্যাঁ, ওই সেই ভাষায় ন্যাপ থেকে উনি কিভাবে জেনেছেন যে আপনি হ্যাঁ, একজন সংগঠক, হ্যাঁ, আপনি কিভাবে আপনাকে দরকারি কিভাবে তৎকালে যারা ওই করতেন, হ্যাঁ, তার ভিতরে আমাকে কে নামটা বলেছিল আমি জানি না, উনি বললেন যে অ্যাডভোকেট অমুক অমুক রামবজির সাহেব, আব্দুল আল্লাহ সাহেব আছে। ওই তখন একেবারে ওনার লাগোয়া পিছনে আমরা দুইজন advocate। এবং আমরা ওইভাবে হাঁটতাম। আপনাদের উপর কি দায়িত্ব দিয়ে গেল বিএনপি সংগঠনে? না, তারপর তো উনি সেদিন তো না, সেদিন না। সেদিন সেদিন ওইভাবে আমরা দৌড়দৌড়ি করলাম, ওই দৌড়দৌড়ি করে তারপরে ওই হাওড়ে যে ব্রিজ, হাওড়ের ব্রিজের ওই ওই জায়গা তখন একটা ছোটখাটো বৈঠক করার জন্য মোটামুটি উনি নিজে কিছু বক্তব্য রাখেন, সে বক্তব্য শুনলাম এবং আমরা ওনার কথাবার্তা শুনে মুগ্ধ হলাম, ভাবলাম যে ঠিক আছে এই দলটাই করা যাবে। তখন আমি ওরা মনে প্রাণে আমিও এই মত দিলে বিএনপি করা শুরু করলাম। এই হচ্ছে আমার বিএনপিতে আসা। এবং সেই দিনই ওই এটার সাথে জিয়াউর সাহেবের সাথে আমাদের কথাবার্তা দেখা হলো এই এই আর যেদিন হচ্ছে সেই খাল খনন করতে, খাল খনন, সেই খাল খনন করার ব্যাপারে একটা হাওড়ের ওই জায়গা, হাওড়ের ওই জায়গাটাই খনন করা কি করে। হাওড়টা কোন জায়গায়? হাওড় মানে আবালপুর, আবালপুরের আগে। হ্যাঁ, আবালপুর। এটা উনি যখন প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় খাল খনন হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই খাল খনন করা হলো। আচ্ছা, ওই জায়গা যে জায়গা বর্তমানে ইটখোলা হয়, ইটখোলা বর্তমানে হচ্ছে ইটখোলা, হ্যাঁ, ওই ইটখোলার ওই জায়গা উনি মিটিং করলেন, বেশ লোক এলো বহু, সেই লোকের ভিতরে উনি বক্তব্য বললেন যে কিভাবে দেশ চলা উচিত, কিভাবে আমাদের ভালোভাবে বসবাস করতে হবে, কি করতে হবে, এই সমস্ত বললেন। সেইটি ওনার সাথে ওইভাবেই 2 দিন আমার 2বার সান্নিধ্য পেয়েছেন। অতটুকু। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাজী আব্দুল আল্লাহ সাহেবের বড় সন্তান অ্যাডভোকেট কাজী মিনহাজ। আপনি ছোটবেলা থেকেই দেখে আসছেন আপনাদের পরিবারের রাজনীতি, এবং আপনার আব্বার কথা আমি একটু আগে বললাম, এবং আমি যতটুকু জেনেছি সে বিএনপির প্রতিষ্ঠা লগ্নের একজন। আপনার তো ওই সময় কোনো, বা আপনি কি দেখেছেন তার রাজনীতির সেই অভিজ্ঞতা, যদি আপনি বা আপনার কোনো স্মৃতি মনে আছে কিনা? আমি অ্যাডভোকেট কাজী মিনহাজউদ্দিন। আমি নিজেও মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের একসময় সভাপতি ছিলাম 1991-92 সালে, এবং পরবর্তীতে সর্বশেষ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক। আমাদের এখানে যে বক্তব্য সেটা হচ্ছে যে আব্বার কথা বলা হচ্ছে যে উনি এখন প্রচার বিমুখ আর প্রচার মুখ এটা না, ব্যাপার হচ্ছে যে ওনারা কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা হয়, এবং এই দলীয় কার্যক্রম যেটা আদর্শিক কার্যক্রম, এই আদর্শিক কার্যক্রমের সাথেই সুদীর্ঘকাল উনি জড়িত, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই ওনার নাম প্রস্তাব করে এই তখন মহকুমা ছিল, এবং সেই মহকুমার ভিতর যে সদর থানা ছিল, সেই সদর থানার উনি হচ্ছে সেই সময় সভাপতি হিসাবে নির্বাচিত হন, এবং তারপর থেকে 2007 সাল পর্যন্ত উনি একাধারেই এই সদর থানা বিএনপির সভাপতি ছিলেন। এবং রাজনৈতিক যে ক্রাইটেরিয়া, রাজনৈতিক যে পরিচ্ছন্নতা, এবং সেই পরিচ্ছন্নতার স্বাক্ষর উনি বহন করেন। এবং আমাদের পরিবারের, আমি ব্যক্তিগতভাবে ছাত্র দলের রাজনীতি করেছি, ছাত্র দলের সহসভাপতি, জেলা ছাত্র দলের থেকেছি, এবং সর্বশেষ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক। আমাদের এই পরিবার হচ্ছে রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী দলের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়নের জন্য যে কর্মকাণ্ড পরিচালনা করার দরকার, আমরা শুধুমাত্র সেইটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখি, এবং যে কোনো আন্দোলন সংগ্রামের ভিতরেও আমরা আমাদের সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমরা উপস্থিত থাকি। আর অন্যায় জুলুম যেগুলো, সেগুলোকে
সবসময় আমরা তার প্রতিবাদ করে থাকি এবং তার ভিতরে আমরা থাকি না। সেটা হচ্ছে যে আব্বাও দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছেন, উনি 14 বছর জিপি ছিলেন, ওখানেও কোর্টে উনি, এবং 43 থেকে এখন 45 বছর ওনার উকালতি জীবন, সেখানেও সমস্ত আইনজীবীদের ভিতরেও উনি জনপ্রিয় এবং ন্যায় নীতির জন্য জনপ্রিয়, এবং যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে উনি কখনোই এই আদর্শ বিচ্যুত হন না, এবং এই আদর্শর জন্য উনি যে কোনো সময় যে কোনো কার্যক্রমে সম্পৃক্ত থাকে, তবে উনি অন্যায় করেন না এবং অন্যায় পছন্দ করেন না। এবং ছোট্ট এই প্রয়াস যে মাগুরা যারা নতুন প্রজন্ম অনেকেই জানে না, আবার জানে, আমরা এই জিনিসটা, আমরা তখন ওনারা যখন রাজনীতি করছে এইরকম আধুনিক প্রযুক্তি ছিল না। আমি যখন আমার বন্ধু আপনার ছোট ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে এরকম যদি একটা অনুষ্ঠান করি ঈদের আড্ডা, এবং তরুণ প্রজন্ম জানুক সেকালের রাজনীতি আর এই কালের রাজনীতির কি হাল হকিকত, তো এই জন্যই আর কি এই ছোট্ট প্রয়াস। আপনার কি অবস্থা এখন, আপনার আইন পেশার কি অবস্থা ভাই? এখন কথা হচ্ছে যে আপনার যে উদ্যোগ, সে উদ্যোগের যে নতুন প্রজন্ম আর পূর্বের প্রজন্ম, এগুলো শব্দ না, শব্দটা হচ্ছে যে পূর্বে এবং এখন একই আছে। পূর্বের হচ্ছে যে যেগুলো রাজনৈতিক ক্রাইটেরিয়া, রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। যারা কর্মী ছিল এখন কেউই কর্মী থাকতে চান না, এখন সবাই নেতৃত্ব দিতে চান, কিন্তু কেউই আদর্শ বহন করেন না। সেই কারণেই আদর্শ বহন করেন না বলেই একজনের সাথে আরেকজনের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে না, শুধু সাংগঠনিক সম্পর্ক গড়ে ওঠে। যে সংগঠনের শুধুমাত্র তার নাম থাকে, তিনি সংগঠনের কর্মী এবং নেতা হিসাবে পরিচয় দেন। আগে জিয়াউর রহমানের রাজনৈতিক দল হচ্ছে যে মাস পিপুলের রাজনৈতিক দল, এখানে নেতা এবং কর্মীদের তেমন কোনো বিভেদ ছিল না, এবং নেতা কর্মীরা সবসময় পারস্পরিক সৌহার্দ্যতাপূর্ণ। সেই কারণে এই যে আব্বা বসে আছেন, আমাদের ওই সময় অ্যাডভোকেট আহমদ হোসেন সাহেব ছিলেন মহকুমার, উনি সাধারণ সম্পাদক ছিলেন, সহ আরো যারা যারা আছেন, এখন পর্যন্ত আব্বা কোনো লোকের দেখে নাম ভুলে গেছে এটা বলা যায় না, যে উনি উনার পর্যায়ের কোনো ব্যক্তিকে উনি নাম জানেন না। এটা ওই সময় যারা রাজনীতিবিদ এবং আমরাও আমাদের সাথে যারা একভাবে চলেছেন, সে যেখানেই হোক, যতদিন পরেই হোক, আমরা তার কারোরই নাম মিসিং করি না। সেই কারণে আমাদের সম্পর্ক হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সেটা হচ্ছে যে সেই সম্পর্কের উদ্যোক্তাই হচ্ছে জিয়াউর রহমান, এবং সেই সম্পর্ককে উনি যে আদর্শটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেই আদর্শটা বাস্তবায়নের জন্য যেরকম কর্মী দরকার এবং যেরকম নেতা দরকার, ঠিক সেই রকম নেতাই এই আমার আব্বা যখন করেছেন, আমাদের আরো যারা যারা করেছেন, আমিনুল ইসলাম চান্দু মিয়া সহ আরো যারা করেছেন, প্রত্যেকেই একই রকম তারা মানুষের সাথে নিবিড় সম্পর্ক ছিল। আর একটি জিনিস ছিল না, সেটা কারোর সম্পদ লুটপাট করা, কারোর সম্পত্তি ছিনিয়ে নেওয়া, কাউকে তদবির বাণিজ্য করা, এগুলো তখন ছিল না। এবং দলীয় কর্মীদেরকে ওনারা তখনও নিষ্ক্রিয় করতেন, এখনো নিষ্ক্রিয় করেন। সেই ক্ষেত্রে এখন যে মেলবন্ধনের ব্যাপারটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক সংজ্ঞা, অর্থাৎ রাজনৈতিক যে ক্রাইটেরিয়া, অর্থাৎ যেখানে মানুষ একত্রিত হবে, সেই একত্রিত হওয়া শুধুমাত্র সংগঠনের ক্রিয়ার মধ্য দিয়েই হয়। আর এই সংগঠন ক্রিয়ার পদ পদবীগুলো আগে যে পদ্ধতিতে হতো, এখন সেই পদ্ধতিতে হয় না। সেই কারণে কোথা থেকে কমিটি হয়, কিভাবে হয়, কেউ জানে না বলেই এখন হচ্ছে যে এই সংকটটা অনেকটা দেখা যাচ্ছে। এবং সেই কারণেই এই প্রজন্ম ও প্রজন্ম, সে প্রজন্ম বলে মূলত এটাকে আলাদা করা হয়। কিন্তু রাজনীতিতে প্রজন্ম বলে কোনো শব্দ নাই। রাজনীতিতে হচ্ছে যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব মানুষই তারা পরম্পরায় একের সাথে একীভূত থাকে। তো সেই ক্ষেত্রে আপনার উদ্যোগ, ভালো উদ্যোগ, যে ঈদের সময় এরকম মানুষদেরকে একত্রিত করা, এবং যারা সংগঠনের পরিচ্ছন্ন, যারা রাজনৈতিক আদর্শিক কর্মী, এবং যারা সংগঠনের জন্য উদার, এবং যাদের মাধ্যমে এই সংগঠনের কোনো প্রকার ক্ষতি হয়নি, বদনাম হয় নাই, এবং তারাও এই সংগঠন করে তারাও সুনাম অর্জন করেছেন, এবং সংগঠনকেও সুনামের পথে পরিচালনা করতে সক্ষম হয়েছেন, সেরকম ব্যক্তিদের সাথে আপনি ঈদ অনুষ্ঠান করলে এটা একটা জাঁকজমকপূর্ণ হবে, এবং অন্যান্য ডিস্ট্রিক্ট, অন্যান্য মানুষরাও সেখান থেকে আনন্দিত হবে। এবং অ্যাডভোকেট কাজী মিহির, আপনার সম্পর্কে তো আমরা জানি, আপনার সাথে আমি একসাথে লেখাপড়া করেছি। আপনার পরিবার সম্পর্কে আমি এতটা জানতাম না। আমি
আপনার আব্বার ছোটবেলা থেকে নাম শুনেছি। আমার এই ছোট্ট প্রয়াস, আমি জানি না আমি কতটা সার্থক হব। এরকম ব্যক্তিদের যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকেও আমি চেষ্টা করছি যে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথাগুলো তুলে ধরার। আপনি আপনার আব্বাকে কিভাবে দেখেছেন ছোটবেলায়? আপনাদের কি ওই সময় উনি পর্যাপ্ত সময় দিতে পারতেন, নাকি রাজনীতির পিছেই সংগঠক হয়ে জিয়াউর রহমানের দলকে, জিয়াউর রহমানের হাতকে শক্তিশালী করে গেলেন? আমি যখন খুবই ছোট স্কুলে পড়ি, তখন দেখেছি যে আমার আব্বা রাজনীতি করেন এবং মাগুরার যারা বিখ্যাত রাজনীতিবিদ ওই সময়কে বিএনপির, তারা সবাই আমাদের বাড়িতে আসতেন এবং বিভিন্ন সময়ে, এবং আমরা নিজেরাই তাদেরকে চা বিস্কুট খাইয়েছি। এবং আমার আব্বা দিনে এবং রাতে উনি অনেক সময় দিতেন, এটা আমি দেখেছি। এবং আমাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারেন নাই বললেই চলে। হ্যাঁ, এটা বলতেই হয়। আপনার আব্বা যে অনেক বই লিখেছে সেই সম্পর্কে, আপনি তো এখন লেখক এবং গবেষক এবং আইন পেশার সাথে যুক্ত আছেন, এবং এই যে মাগুরা জেলা শাখা জাসাসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সংস্কৃতির সাথে যুক্ত আছেন। আপনি আপনার মানে আসলে আপনার আকাঙ্ক্ষাটা কি, যে বিএনপি কোন পর্যায়ে যায়, বা এই প্রজন্মের রাজনীতি কিভাবে হবে? আগে কি পরিকল্পনা? বলছি, আমি আমার বাবার সম্পর্কে দ্বিতীয় কথা বলি। সেটা হলো যে আমার আব্বা মূলত বহুবিধ গুণের অধিকারী। উনি যেমন রাজনীতি করেছেন, তেমন উনি লেখালেখি করেছেন, এবং ওনার যে প্রবন্ধগুলো, কলামগুলো, এগুলো বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপরে ওনার একই সাথে উপন্যাস আছে কয়েকটা। তারপরে উনি উক্তিতে মুক্তি নামকে বই লিখেছেন। আবার আইনের যে বই লিখেছেন, দা সিভিল চিন্তা ও চেতনা, এটা একটা কলাম, অনেকটা রাজনৈতিক কলাম। এইগুলো বিভিন্ন পত্রিকাতে প্রকাশ হয়েছে, জাতীয় পত্রিকায়, প্রবন্ধ গ্রন্থ। তীর ভাঙা পণ ওনার একটা পূর্ণাঙ্গ উপন্যাস। জি। তারপরে চিন্তা ও চেতনা, এটা হচ্ছে ওনার প্রথম যে কলাম বা প্রবন্ধ গ্রন্থ, দুইটা। তারপরে এই যে বিক্ষুব্ধ মন বা ভণ্ডপীর, এটা একটা পূর্ণাঙ্গ উপন্যাস এবং সামাজিক সমাজ সংস্কারের উপন্যাস। তারপরে উনি লিখছেন উক্তিতে মুক্তি, এটা হচ্ছে বিশেষ একটা বই, যেটা হচ্ছে যে উনি হচ্ছে এটা হচ্ছে না উনি উনি বাংলা সাহিত্যের যত সাহিত্য আছে প্রত্যেকটা বই পড়েছেন। সেই বইয়ের ভিতরে যেমন রবীন্দ্রনাথের বই চোখের বালি, অথবা শরৎচন্দ্রের পথের দাবি, এরকম যত বই, কাজী নজরুল ইসলামের কোন বই, এরকম প্রত্যেকটা বইয়ের থেকে উনি যখন পড়ছেন সেখান থেকে নোট করছেন। নোট করে সেই নোটগুলো যে লাইনটা ভালো লাগছে সেইটাকে উনি এক জায়গায় করছেন, এক জায়গায় সেইটাকেই উক্তিতে মুক্তিতে উনি এই বই আকারে প্রকাশ করছেন। অর্থাৎ এটা বাংলা সাহিত্যের একটা ভালো সংগ্রহ। হ্যাঁ, এটা বিশাল একটা সংগ্রহ। এই বইটার ভিতরে সমস্ত কিছু পাবে। এখানে অনেক রাইটার আছে, ফাল্গুনী, তারপরে আমাদের দেশের এই যে যাযাবর, অসংখ্য রাইটার, কোন কোন রাইটারের বই উনি পড়েছেন এবং লিখেছেন সেটা এখানে উনি কিন্তু উল্লেখ করে গেছেন এইটা। তারপরে যে বিদগ্ধ জীবনের কথোপকথন, এইটা একটা উপন্যাস পূর্ণাঙ্গ। তারপরে হচ্ছে যে চলতি পথে কুড়িয়ে পেলাম, এটা একটা পাঁচালী ধরনের, ওনার চলার পথের বিভিন্ন অভিজ্ঞতাগুলো উনি লিখে রাখছেন। এছাড়া এখানে ওগুলো এইটা হচ্ছে এই সাহিত্যের আলোচনাটা করে আমি আইনের বইয়ের কথা বলি। সাহিত্যের এইগুলো বাদেও উনি আবার করছেন, দেখা গেল যে ইসলামের যে বইগুলো, বিভিন্ন নবী রাসূলের জীবনী উনি কিন্তু লিখতেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী পাণ্ডুলিপি আছে, আরো কয়েকটা পাণ্ডুলিপি রয়ে গেছে, সেগুলো প্রকাশের পথে। আর এইগুলো প্রকাশ হয়েছে দীর্ঘ বছর আগের থেকে, এবং এগুলো বিক্রি হয়, এবং এইগুলো নিয়ে উনি কিন্তু বাংলা একাডেমির সদস্য হিসাবে উনি আছেন। খুব বেশি মানুষ কিন্তু বাংলা একাডেমির সদস্য নাই, তো ওনার সদস্য পদ আমার মনে আছে 33-69। সদস্য, এবং আমি অনেকবার আমার আব্বার সাথে এবং আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। ওই 27 তারিখে ডিসেম্বর মাসে ওই অনুষ্ঠানে আমি ওখানে গেছি আব্বার সাথে সহযোগিতা করে আর কি। তো এই হলো ওনার সাহিত্যের বিষয়। আর এখানে আসলো
উনি যে একজন ফেমাস একজন সফল আইনজীবী, জি। তার বিষয় হচ্ছে যে এই যে মুসলিম ফারায়েজ, এই ফারায়েজের জ্ঞান অনেক গুরুত্বপূর্ণ আইন জগতে। যে বলা হয় যে সারা পৃথিবীর অর্ধেক জ্ঞানই আছে ফারায়েজে। তো সেই ফারায়েজের উপরে আমার বাবার একটা গুরুত্বপূর্ণ বই আছে, যে বইটা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাতে সহ আইনজীবীদের প্রয়োজন হয়। আমরা জানতে পারছি যে হাটহাজারী মাদ্রাসায় এই বইটা চলে। তো এইটা, আর এই যে দ্য সিভিল কেস রেফারেন্স, এটা 2 খণ্ডে সমাপ্ত। এই বইটা উনি 37 বছর ধরে লিখেছেন। এই বইটার প্রুফ দেখা বা অন্যান্য বিষয় আমি আব্বাকে সহযোগিতা করছিলাম। এই বইয়ের ব্যাপার হলো যে মূলত এই বইটা দেখা যাচ্ছে চিকুন, কিন্তু এখানে শত শত ডিএলআর, বিএলটি, বিসিআর এর যে নির্যাস, সেইটাকে উনি বাংলায় অনুবাদ করছেন। সেইটাকে আর কি উনি একত্রিত করে একটা ডিকশনারির মতো আইন, যা যে কোনো জটিল আইন এক মুহূর্তের ভিতরে বা 5 মিনিটের ভিতরে বের করা যায়। যার কারণে এই বইটা সুপ্রিম কোর্টে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং প্রকাশক এখানে অনেক লাভবান হয়েছেন এবং নিয়মিত বিক্রি হয়। এগুলো আমরা কিছুই জানতাম না। এইগুলো থেকে উনি কিছু ভাতা বা টাকা এগুলো উনি পান। তো এখন সর্বশেষ যে বইটা ওনার প্রকাশের পথে ওআরসি প্রকাশনীতে দেয়া আছে, সেটা বইটার নাম হলো দ্য প্রেসি অফ সিপিসি, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির সারসংক্ষেপ। এই বইটা আমরা দিয়েছি, এখন হচ্ছে হয়তো 1-2 মাসের ভিতরে ওই বইটা প্রকাশিত হবে। এই হলো ওনার আইনের বিষয়। আর এই 3টে বিষয় বাদেও ওনার একাধিক বিষয়ে উনি যে বিষয়ে উনি সাথে পায় সেইটা নিয়ে উনি কিন্তু সুন্দর করে উনি পরিচ্ছন্নভাবে নোট করেন এবং সেটা লিখে রাখেন। সর্বশেষ আমি দেখলাম যে উনি যে ওষুধ খান, সেই ওষুধেও কোন ওষুধটা কোন কাজ করে সেইটা ওনার নোট করা। এখন উনি নিজে বলতে পারে যে আপনার এই সমস্যা হয়েছে, আপনি এই ওষুধটাকে বেশি খাবেন, এইটারও ওনার নোট আছে, যেটা আমার জানাই ছিল না অনেকের। তো আমরা তো এই প্রজন্ম এখন পড়ালেখা করতে চাই। এইবার হচ্ছে ওনার যে রাজনৈতিক বিষয়, সেটা হলো যে তারা আমার বাবা ওই 80, 81, 82, 83 সালে যখন বিএনপি তৈরি হচ্ছে, তখন ওনারা সংগঠক হিসাবে মাগুরার বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন মানুষের কাছে যে কিন্তু এই সংগঠন তৈরি করে। তখন তো এই সংগঠন তো আর ছিল না। যে জনবহুল করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং তার নির্দেশে তারা কিন্তু তাদের আদর্শিক জায়গাটা করে গিয়েছিল, যেটা দীর্ঘ 9 বছর, অর্থাৎ এরশাদের যে শাসনামল, সেই শাসনামলের নির্যাতন তারা সহ্য করছিলেন। তার পরবর্তীতে কিন্তু এই দলটাকে একটা সুন্দরতম জায়গায় ওনারা এনে দিয়েছিলেন তাদের জীবন কালে। সেই সুফলটা আজকে জাতীয়তাবাদী দল, একটা সর্বোচ্চ স্টাবলিশড একটা দল বাংলাদেশে, যার বিকল্প নাই। তো এইটা আমার কথা। আর আমি নিজে জাসাস করি। আমি মূলত 18 সালের যে মাগুরা জেলা বিএনপির আমি কিন্তু নির্বাহী সদস্য ছিলাম। তো সদস্য থাকা পরেও আমাকে জাতীয় যে জাসাসের যারা মূল নেতৃত্বে ছিলেন, তারা আমাকে অফার করছিলেন যে আপনি জাসাস করেন। তার ভিতরে আবু সালে সরাকার 21 পদকপ্রাপ্ত উনি, তারপরে এখন জাসাসের সেক্রেটারি আছেন জাকির হোসেন রকন, উনি আমাকে নিজে ফোন করে বলে যে আপনি জাসাসের জন্য কিছু করেন। তখন আপনি আমি যেহেতু লেখালেখি করি বা সাংস্কৃতিক কর্ম করি, তখন আমি 18 সালে যখন এই জাসাসের জন্য রেজিস্টার খাতা নিয়ে মাগুরায় বিভিন্ন জায়গাতে আমি এই মানে কালেকশন করছি সদস্য, তখন অনেক মানুষ আমার এই প্রস্তাব শুনে অবাক হয়ে তারা বললো যে এখন তো বিএনপি করা যাচ্ছে না ঠিক মতো, জাসাস আপনারা কিভাবে করবেন? আমি কিন্তু ওই সময় খুঁটে খুঁটে বিভিন্ন মানুষকে নিয়ে আমি ওই জাসাসটা সংগঠন করতে পারছিলাম। তো সেইটা আজকে মাগুরা জেলা জাসাসও মাগুরার কয়েকটা উপজেলায়ও কমিটি আছে এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা করতে দেখেছি। আমরা নিয়মিত সমস্ত জাতীয় কার্যক্রমগুলো আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। যেহেতু আপনারা একটা রাজনৈতিক পরিবার, কিভাবে সারাদিনটা কাটলো বাড়িতে? মাগুরা জেলার সকল জাসাস নেতা এবং কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা। আমরা কুরবানি ঈদ সকলেই
ঈদের দিনটা বিশেষ ব্যস্ততার মাঝে কাটাতে হয় এবং ধর্মীয় অনুভূতি নিয়ে আমরা সারাটা দিন কাটিয়েছি। আমাদের যারা নেতা এবং কর্মী অন্যান্য সবাই আমাদের সাথে অনেকের সাক্ষাৎ হয়েছিল এবং তাদের সাথে আমরা কুশল বিনিময় করছি। তাদের অনেকের অনেক চাওয়া যে আমরা দীর্ঘ বছর পরিশ্রম করেছি, অন্যায় অত্যাচারের ভিতরে ছিলাম, এখন আমাদের একটা সুষ্ঠু নির্বাচন হলে আমরা আমাদের সামনে ভালো দিন কাটাতে পারবো, ভালো একটা সময় আসবে, সেই দিনটা কবে কখন আসবে, এগুলো অনেকেই আমাদেরকে প্রত্যাশা করছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে। আমরা আশা করছি যে অচিরেই বা এই বছরের ভেতরেই একটা সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা পারিবারিকভাবে আমরা সবার সাথে, যারা আমাদের আত্মীয়স্বজন সহ পাড়া প্রতিবেশী এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকের বাসায় আমরা নিজেরাও যাওয়ার চেষ্টা করি এবং অনেকের বাসায় গেছি, তো অনেকে আমাদের বাসায় আসে। এইভাবে আমাদের ঈদটা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং আনন্দ অনুভূতির মধ্য দিয়ে আমরা এটা পার মুক্ত করেছি। আকাশে। আগে তো টেনশনে ছিলেন, আগে 16 বছর 17 বছর আগে যে কখন সংকট ছিল, পুলিশ আসে। আগে যে সংকট ছিল, এখন বাংলাদেশের মানুষই যেমন অনেকটাই স্বাধীন, সেইভাবে আমরাও এখন সেই স্বাধীন অনুভূতির মধ্য দিয়ে এই ঈদ আমরা উদযাপন করেছি এবং আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকের যে আমাদের পরিবারের সাথে সময় দেওয়ার জন্য, বিশেষ করে অনেক কষ্ট করে আমাদের যে মাগুরা টক যে এর পূর্বেও আমরা কথা বলেছি, বিগত স্বৈরাচারী সরকারের সময়ও আমি তার সাথে সাক্ষাৎকার দিয়েছি এবং সে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং ওই সময় মাগুরার একমাত্র কণ্ঠ এবং মানুষকে অনুপ্রাণিত এবং এই কণ্ঠস্বর শুনিয়েছিল সে, এখনো সেটা আছে এবং আশা রাখি যে আগামীতেও সে উত্তর আরো বেশি প্রগতির পথে এগিয়ে যাবে। তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পরিবারের সাথে সময় কাটানোর জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা আমরা সবাইকে দিচ্ছি ইনশাল্লাহ, এবং যারা আমাদের বাড়িতে আসতেছেন তাদের সাথেও মত বিনিময় করতেছি। আবার আমরাও বিভিন্ন ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের সাথে আমাদের মত বিনিময় হচ্ছে এবং আমাদের এই যে মানসিক চিন্তা চেতনার যে আদান প্রদান মানসিকভাবে, সেটা আমাদের অব্যাহত বহুদিন ধরে আছে, এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে, ভবিষ্যতেও থাকবে। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনি যদি এই যে এখন যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছে, বয়সে অনেক ছোট, আপনার তাদের উদ্দেশ্যে যদি ছোট, আমি মনে করি যে বিএনপি একটা আদর্শবাদী দল, হ্যাঁ, আদর্শ ভিত্তিক দল। এর ভিতরে আদর্শ আছে, আর আদর্শের মাঝ দিয়েই বিএনপি জন্ম হয়েছিল এবং সেই বিএনপি আস্তে 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 আমরা সেই আদর্শকে ধারণ করেছি এবং ধারণ করতেছি, ভবিষ্যতে ধারণ করব। তাই এখন পর্যন্ত আমরা আমাদের সাথে এই দলের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছে আমার অনুরোধ হলো যে আমরা আদর্শ থেকে বিচ্যুত না হই, আমরা যেন আদর্শ ভিত্তিতে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে থাকতে পারে। এবং আমাদের ভিতরে নানা রকম ষড়যন্ত্র চলতেছে, বাইরে থেকে বিভিন্ন রকম অবস্থা চলছে, যেটা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করবার জন্য চেষ্টা চলছে বা চলতে পারে। এমন অবস্থায় আমাদের উচিত, আমরা যারা বিএনপি করি, মনে প্রাণ দিয়ে এই দলটাকে ভালোবাসা দরকার বা ভালো জানা দরকার এবং পথ চলা এমনভাবে হবে যাতে আমাদের শক্তি, সাহস, সামর্থ্য দেখে কোনো শত্রুতা কেউ না করতে পারে, সাহস পায়, সেদিক খেয়াল রাখতে হবে। এবং সেই জন্যে আমি সবাইকে অনুরোধ করছি যে যারা এখানে আছেন বা ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করবেন, তাদের সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা আদর্শ ভিত্তিক দল করেন, সেটি খেয়াল রেখে সবসময় পথ চলবেন, যাতে আপনাদের গায়ে
কোনো রকম ত্রুটি বিচ্যুতি না ঢোকে সে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ সেই দিক খেয়াল যদি রাখেন তো তাহলে কোনো অসুবিধে ইনশাল্লাহ হবে না। কারণ আমি দীর্ঘ বছর ধরে এই জিপির দায়িত্ব পালন করেছি। বহু লোকে আমাকে বলেছে যে আপনার পরবর্তীকালে বহু কথা আসবে, হ্যাঁ, বহু অসুবিধার সৃষ্টি হবে। আমি সত্যি কথা বলতে যে আল্লাহর অসীম রহমত যে কেউ আছে আমাকে জিজ্ঞেস করেনি যে আপনি এই কাজটা অন্যায়টা করছিলেন কেন, এরকম কোনো কথা ইনশাল্লাহ আমার কাছে কেউ বলেনি এবং বলতে পারেও নি। তো ঠিক সেই রকম যদি থাকা যায় তো তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং যার ফলে আমার বিরুদ্ধে কোনো রকম কোনো পুলিশ রিপোর্ট বা কোনো কিছু ইনশাল্লাহ হয় নাই, এবং ইনশাল্লাহ যাতে না হয় সেদিকে আমি খেয়াল রাখতেছি। আর আপনারাও সবাই দল করবেন এমন আদর্শ ভিত্তিতে যাতে আপনাদের গায়ে কোনো রকম কাদা না জড়ায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। মিহির, আপনি বলছিলেন লেখালেখির সাথে আপনি যুক্ত আছেন এবং গবেষণা করেন। যদি ছোট্ট করে বলতেন, আপনি সম্প্রতি একটা বই লিখেছেন, এই বিষয়টা যদি ছোট্ট করে বলতেন মানব দর্শকদের। বইটা আসলে সম্প্রতি লিখি নাই, বইটা দীর্ঘদিন ধরেই লিখতে হয়। তা আমি প্রকাশ করেছি সম্প্রতি এই রবীন্দ্র নজরুল জয়ন্তী এই মাসেই আমার চিন্তা ছিল যে একটা ছোট গল্পের বই আমি প্রকাশ করব, এবং আমাদের মাগুরা এটা ব্যাপকভাবে আমি প্রচারও দিয়েছিলাম, এবং ঢাকা থেকে অনুভব প্রকাশনী থেকে আমার এই বইটা বেরিয়েছে। এটা মোটামুটি যারা পড়েছে তারা অনেক ভালো বলতেছে, এই জন্য আমি আনন্দিত, এবং আমি চাচ্ছি আপনাকেও একটা বই নিতে চাই, দিতে চাচ্ছি। ধন্যবাদ, এই আপনাকে অনেক ধন্যবাদ। জি, তো এই বইটা রকমারি.com পাওয়া যাবে, এবং মাগুরাতে সমস্ত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, ঢাকাতেও নীলক্ষেত সহ অন্যান্য প্রসিদ্ধ লাইব্রেরিগুলোই পাওয়া যাবে, আপনারা সংগ্রহ করুন। ধন্যবাদ আপনাদেরকে। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে। আর আপনার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদের সাথে কথা বলতে পেরে আমার সত্যি আনন্দিত এবং গর্বিত। আমি আপনার সান্নিধ্যে আসতে পারছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আপনার রাজনৈতিক পরিবার, আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যদি এই নতুন প্রজন্ম বা পুরনো যারা আমরা রাজনীতিবিদ আছে আমাদের মাগুরাতে, তারা নিশ্চয়ই এই অনুষ্ঠানটা দেখে থাকবেন এবং আপনার অভিজ্ঞতা কাজে লাগাবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ঈদের শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।